আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে অত্যন্ত ইন্টারেস্টিং অর্থাৎ মজার একটা বিষয়ে ভিডিও করব। আশা করি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুনবেন। এক মাতব্বরের মুখে খুব গন্ধ, এত গন্ধ যে ওনার ওয়াইফ পর্যন্ত ওই রুমে, যে রুমে ওই মাতব্বর সব থাকে, ওনার ওয়াইফ পর্যন্ত ওই রুমে 1-2 মিনিটের বেশি থাকতে পারবে না, এতটা গন্ধ। এবং প্রশ্ন হলে শুরুতেই উল্টাপাল্টা কথা বলা শুরু করলেন, মাতব্বরের মুখে গন্ধ মানে? মাতব্বর বর্তমান সময় অত্যন্ত একটি লাভজনক পেশা, অত্যন্ত, যে কোনো দলীয় নেতার থেকেও মাতব্বরি পেশার অত্যন্ত লাভজনক পেশা। যেমন 15 বছর বা 17 বছর এই মাতব্বররা আওয়ামী লীগের সাথে বসে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের যত ধরনের সাহায্য সহযোগিতা মাতব্বরি করে, অর্থনৈতিকভাবে, ভোট কালেকশনের মাধ্যমে, কোনো দখলদারিত্বের সমস্ত জায়গায় মাতব্বরি করে এরা লাখ লাখ টাকা যেমন আয় করেছে। 5ই আগস্টের পরে এইসব লোকই সেই আওয়ামী লীগদের আবার বিএনপি করণের মাতব্বরিতে প্রচুর প্রচুর অর্থ আয় করেছে। এটা এই রাস্তা বা যে কোনো কিছু যে সংস্কার হয় না, সংস্কার করে নতুন টেন্ডার দেয়, আবার টাকা আসে, আবার সংস্কার, ইঞ্জিনিয়ার সাহেব আর কন্ট্রাক্টরদের ধুমধারাক্কা ব্যবসা। মাতব্বরির ব্যবসাটা এরকম। আওয়ামী লীগের সময়ও এই সংস্কার হয়েছে, আবার 5ই আগস্টের পরে আওয়ামী লীগ আবার বিএনপি সংস্করণ হচ্ছে। প্রচুর অর্থের উৎস এই মাতব্বরির ভিতরে। এই মাতব্বররা কীরকম আর একটা উদাহরণ দেই। এটা যেমন নমশূদ্রের বাড়িতে শ্রাদ্ধ হয় না, শুয়োর শুয়োর জব করে শ্রাদ্ধ হয়, এই মাতব্বররা শুয়ার খাইতে নমশূদ্র দাদার বাড়িতেও যায়। আবার নারীর বাড়ি যখন তার বাপ এদের ফাতেহা হয়, ফয়তা হয়, ওখানে গরু জবাই করে, ওখানেও গরুর হাড় খাইতে যায় এ মাতব্বর সাহেবরা। তো মুখে গন্ধ কেন হয়? তাহলে এবার বোঝেন যে কেন মুখে গন্ধ হবে না। তো যাক, মাতব্বর সব সাজিয়ে গুজে সালিশি বের হচ্ছেন, তো ওনার বউ বলল যে তোমার মুখে যে গন্ধ, সালিশি লোকজনের ভিতরে বসবা কিভাবে? লোকজন তো মানে তোমার ঘৃণার উঠিয়ে যাবে, এদিকে আসো আমি একটু আতর লাগাই দেই। তো মাতব্বর সাহেবের ওয়াইফে কাপড় টাঞ্জাবিতে একটু আতর লাগাই দিল, পাঞ্জাবি পরে, চুল টুল আস্তায়, দাড়ি টাড়ি আস্তায়, ছাতা বগলে নিয়ে মাতব্বর সব গেলেন। সবার পরে মাতব্বর সবার পরে যাইতে হবে, পাবলিক এসে বসে টসে থাকবে, সব ওকে হবে। ওনার চামচা খবর দেবে যে হ্যাঁ মাতব্বর সব আসেন, সব রেডি। উনি যাবেন, সবাই উঠে দাঁড়াবে, মাথা নত করবে, নমস্তে সালাম, হ্যাঁ দাদা কেমন আছেন, কাকা কেমন আছেন, এই সেই। যাক, পাঞ্জাবি দুই পাশে দিয়ে পান চাবাইতে চাবাইতে উনি যে বসছেন। তো যখন বসলেন, আতুরের ঘ্রাণে মুহুর্মুহু অবস্থা, লোকজন বলা বলি করতে লাগলো, দেখছো মাতব্বর মাতব্বরই হয়, কি সেন্ট, কি ঘ্রাণ মাখাই আসছে, চুলে মাখাইছে না, দাড়িতে মাখাইছে না, পাঞ্জাবিতে মাখাইছে, আল্লাহ জানে কি সুন্দর সেন্ট। মানুষ তো বিমোহিত, মানে একেবারে গদ অবস্থা মাতব্বর সাহেবের গায়ে ঘ্রাণ, সুগন্ধি। যাক, এখন সবার বক্তব্য দেওয়া শেষ। এবার মাতব্বর উঠে যখন কথা বলতে গেলেন, তার মুখ দিয়ে যে গন্ধ, দুর্গন্ধ, ওই শুয়োর পচা, গরু পচা, ওই অবৈধ অর্থের পেটে যা গেছে সব পচা গন্ধ যখন বের হওয়া শুরু হয়েছে, পাবলিক গন্ধ কি নাক ধরতেছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, মুখ দিয়েও গন্ধ যাচ্ছে, নাক মুখ সাইটে ধরছে, কান দিয়েও গন্ধ ঢোকা শুরু করছে। এবং লোক মুখ নাক কান ধরে গামছা টামছা পেঁচাইয়ে বিচ্ছিন্নভাবে চলে যাওয়া শুরু করছে। এখন এই দুর্গন্ধযুক্ত মাতব্বররা কিন্তু চলে যাক আর যাই যাক, মাতব্বরের রায় আসামি বিবাদী যারা ছিল তাদেরকে তো রায় শোনাইতেই হবে, শোনাই দিয়েছে এবং ঘোষণা হয়ে গেছে, মাতব্বর সব ওই রায় দিয়ে দিয়েছে, সমাজে সেটাই প্রচার হয়ে গেল। তো মাতব্বরদের রায় এবং কোন মাতব্বররা কোন পরিবেশের মাতব্বর, এইটা বলার এইটাই কারণ, 5ই আগস্ট
আমরা অত্যন্ত আতর মাখা সুগন্ধিযুক্ত কিছু মাতব্বর পেয়েছিলাম, যাদেরকে নেতা নামে আধুনিকীকরণ নামকরণ করা হয়েছিল, এবং আমরা আশ্বস্ত ছিলাম যে 15-17 বছর তারা নির্যাতিত হয়েছে, কারাভোগ, অশান্তি, দুর্ভোগ বিভিন্নভাবে তারা মুজলুমে পরিণত হয়েছে। তো যাক, তারা যদি শুধরায়, তারা যদি ভালো হয়, তো ঠিক আছে, তারা দেশ চালাবে। আমরা তো তাদের সমর্থনে কথা বলি। আমাদের আসলে কোনো প্ল্যাটফর্ম নেই। কিছু কিছু লোক আছে যারা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলেন, আবার কিছু লোক আছে আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। বিএনপির নেতারা যখন কোনো মঞ্চ তৈরি করেন বা ভাষণ দেন, ওটা বিএনপির, ওরা বিএনপি ঘরোয়ানার তাদের কথা বলবে, বা যে কোনো রাজনৈতিক দল হোক, ধর্মীয় জলসা হোক, যাই হোক, সবার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু সাধারণ জনগণের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নেই। যাক, কুদরতিভাবে এই একটা জায়গা আসছে, ইউটিউব আসছে বা ফেসবুকে আসছে। দীর্ঘদিন ধরে আমি অনেক দিন ধরেই সরব ছিলাম ফেসবুকে, কথা বলে আসছি। কেউ শুনছে, কেউ শোনে নাই। আমার তো গ্ল্যামার্স নাই বা ব্যবসায়িক না, বুড়া মানুষ, টুকটাক কখনো লিখে কখনো কথা বলে আসছিলাম। তো সেভাবে বিএনপির অপেক্ষায় ছিলাম, কারণ বিএনপির সময় একেবারে সেই ছোট্টবেলায়, একেবারে যে সময় হাফ প্যান্ট পরছি, সে সময় খালি গায়ে বেড়াইছি, সে সময় মুক্তিযুদ্ধের সময় যখন মুক্তিযুদ্ধ করেছি, আমার এখানে হাওরে, মাগুরার হাওরের মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসছিলেন। তখন আমার মামা বাড়ি কাশীনাথপুর। আমি বাঁশ কেটে এনে সেই মঞ্চে দিয়েছি, নদী দিয়ে ভাসায় নিয়ে এসে ওখানে থাকছি, খাল কাটায় অংশগ্রহণ করছি। খুব একটা আনন্দ উৎফুল্লের সাথে বিএনপির সাথে জড়িত ছিলাম। সেই থিমটা, মানে সেই জায়গাটা এখনও বুকের ভিতরে কোথায় যেন রয়ে গেছে, সেই স্মৃতিগুলো এখনও। কিন্তু ইদানিং সেই আতর মাখা নেতারা যখন মঞ্চে আসলো, তাদেরকে দেখে সারা দেশবাসী অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, খুশি হয়েছিল যে না, দেশে যেন আর এই অরাজকতা, স্বৈরাচার, এই অমানবিকতার কোনো বাহিনী, কোনো গোষ্ঠী, দলীয় কোনো অঙ্গ সংগঠন বা রাজনৈতিক ছত্রছায় আর কোনো স্বৈরাচার, ব্যক্তিগত পর্যায়ে কোনো স্বৈরাচার পরিবারতন্ত্র যেন আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে জনগণের গলা চেপে না ধরতে পারে, কণ্ঠরোধ না করতে পারে, সেরকম একটা সংস্কারমূলক পরিবেশ তৈরি করে আমরা একটি নির্বাচনের মাধ্যমে জনগণের মুখাপেক্ষী, মানবতার ফেরিওয়ালা মানুষকে যারা ভালোবাসবে, দেশকে নিয়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বা নিজেকে বড় হেভিওয়েট, মানে এরা কি প্রভাবশালী ব্যক্তি, এরা কিন্তু কোনো রাজনৈতিক দুই দলেরই উচ্চ পর্যায়ে কিছু নেতা আছে, এরা অত্যন্ত ক্ষমতাশালী, প্রভাবশালী ব্যক্তি, প্রচুর অর্থের মালিক যেমন হয়েছে, তেমনি বিভিন্নভাবে প্রভাবশালী হয়ে উঠেছে। দেশে অপরিহার্য ব্যক্তি হিসাবে এরা প্রতিষ্ঠিত হয়ে পড়েছে। জনগণ ভিতরে এমন একটা ভীতি সন্ত্রস্ত এবং এমনভাবে কিছু কার্যক্রমে জনগণকে নাজেহালের মাধ্যমে জালের ভিতরে জড়িয়ে দেওয়া হয়েছে যে এই নেতাদের ছাড়া জনগণের এক পাও চলার শেষ উপায় নেই, একটা কদমও না। প্রত্যেকটা কদমে, হাটে যান, বাজারে যান, মাঠে যান, বিভিন্নভাবে এই রাজনৈতিক নেতারা কৌশলে জনগণকে পুরো জিম্মি করে ফেলেছে। আমরা চাচ্ছিলাম জিম্মি দশা থেকে বের হয়ে স্বাধীন নাগরিক হিসাবে সে গলা খুলে গান গাবে, সে গলা খুলে চিৎকার করবে, কথা বলবে, সে কাকে দ্বারা শাসিত হবে এমন একটি সরকার তৈরি করে নেবে, সেই ধরনের একটি সরকার রাষ্ট্র শাসন করবে। অবশ্যই এই জনগণ সন্ত্রাসী হয়ে উঠবে না। এই জনগণ কোনো গ্যাং, কিশোর গ্যাং বলেন, ইয়াং গ্যাং বলেন, বুড়া গ্যাং বলেন, গ্যাংকের কবলে পড়বে না বা তারা হয়ে উঠবে না, এমন একটা পরিবেশে আমরা চাচ্ছিলাম। কিন্তু সেই আতর মাখা সুগন্ধিযুক্ত মাতব্বর সাহেবরা যখন মঞ্চে উঠলেন, আমরা বিমোহিত হলাম, আমরা বিহ্বল হয়ে পড়লাম। মানে অবাক চোখে আমরা দেখতে লাগলাম যে কত সুন্দর সেই নির্যাতিত মানুষগুলো আমাদের সামনে এসে দাঁড়ালো। যাক, আল্লাহ মনে হয় এবার আমাদেরকে একটু রক্ষা করবেন, তাদেরও একটু মান সম্মানের জায়গায় তারা অবস্থান নিতে পারবেন। কিন্তু ভাই, তারা যখন কথা বলা শুরু করলো,
তাদের মুখের কথা যখন তারা বলা শুরু করলো, ওই যে শুয়োর পচা, গরু পচা, বিভিন্ন দুর্গন্ধ, তাদের মুখ দিয়ে অশ্রাব্য ভাষা তো আছেই, সেই সাথে সেই দুর্গন্ধ। এই দুর্গন্ধযুক্ত কথা এতটাই দুর্গন্ধ যে সেই যে আতরের ঘ্রাণ ছিল না, সে ঘ্রাণ নিমেষে নিমেষে বাতাসের সাথে মিশে গেল, নিঃশেষ হয়ে গেল। এখন শুধু মুখের দুর্গন্ধ ছাড়া, ওই মাতব্বর সাহেব তথাকথিত নেতাদের কথা দুর্গন্ধ ছাড়া আর কোনো কিছুই জনগণের কানে গিয়ে পৌঁছাচ্ছে বলে আমার মনে হয় না। নেতা আছে কতজন আছে দেশে? 3-4 লাখ, 5 লাখ নেতা আছে। তার বাইরে কিন্তু সমস্তই জনগণ, সমস্তই জনগণ। যারা নির্বাচন করে চিল্লাচ্ছেন বা প্রসাব করে ভাসাইয়ে দিচ্ছেন। আরেকটা কথা বলি আমি, ছাগলের চিকন ধারে অল্প একটু পেশাব করে, খুব কম। তার থেকে একটু বেশি করে গরুতে, গরুর পেশাব একটু বেশি, গরু বা ঘোড়া। তার থেকে আর একটু বেশি পেশাব করে উটে, তার থেকে আর একটু পেশাব করে কিন্তু হাতিতে, হাতিতে অনেক কয়েক বালতি পেশাব করে। বিয়াদবি নেবেন না, দুদু ভাই যেটা বলছেন পেশাব করে ভাসায় দেবো, উনি ঠিক বলছেন। ওনার দেহ বা বডি কিন্তু হাতির মতো, একেবারে পুরো একটা হাতি। তা উনি যখন পেশাব করেন বেশ কয়েক বালতি পেশাবই করেন। ওনার মতো আরও যারা মোটা সোটা আছে, ব্যক্তিরা আছে, 10-12 জন মিলে যদি ওই ম্যাডামের বাসার সামনে সেই ট্রাক বালি ভর্তি ছিল, এই বালির ট্রাকের পার পর্যায়ক্রমে পেশাব করতেন, এই বালি কিন্তু থাকতো না। আপনারা চিন্তা করে দেখেন, বালি কিন্তু পানিতে কাটে। যারা বালির পার পেশাব করে দেখছেন বেশ খানিক গর্ত হয়ে যায়। আর দুদু ভাই যদি পেশাব করে বালতি বালতি, 5-7 দিন পেশাব করলে ওই এক বালতি বালি কিন্তু ধুয়ে চলে যেত। ট্রাকটা খালি হলে উনি উঁচু করে নিয়ে, ওনার মতো আর 10-12 জন উঁচু করে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারত। কথাটা কিন্তু যুক্তি আছে এবং উনি কিন্তু সঠিক কথা বলছেন। কিন্তু হয়তো পেশাবের সময় পাইছেন কিনা জানি না, নাকি পেশাব করাতে ভুলে গেছিলেন এইটা জানি না। তো ওনারা পারতেন। এখন পেশাবের চাপটা আছে কি না, পেশাব কি সেই ধারা অনুযায়ী স্পিরিট নিয়ে পড়ে, যে ডাক্তারদের কাছে গেলে এই সমস্যাগুলো নিয়ে গেলে ডাক্তাররা কয়েকটা প্রশ্ন করে। তার ভিতরে একটা হলো যে আপনার পেশাব কি চিকুন ধারায় হয় নাকি দর দর করে পড়ে যায়। ডাক্তারদের ফিজিক্যাল অ্যানাটমি বিশেষজ্ঞ যারা, ডাক্তারদের, তাদের কাছে শুনবে যে পেশাব কি দর দর করে পড়ে যায় না চিকুন ধারায় হয়। অর্থাৎ যদি চিকুন ধারায় হয় তাহলে বুঝতে হবে শরীরে এখনও কিছু আছে, আর যদি দর দর করে পড়ে যায় বুঝতে হবে কিছু নেই, সময় হলে এমনি পড়ে যায়, তার প্যাম্পাস দরকার, বুড়াদের প্যাম্পাস দরকার। তো দুধুভার কি এখনও চিকুন ধারায় পেশাব হয় নাকি দর দর করে পড়ে যায়, এটা তো জানি না। তো এটা উনি খোলাসা করে বলবেন যে আমার এখনও এই ধারায় হয়, বা পেশাব করলে অনেক দূরে আমি নিয়ে ড্রেন পার করাইতে পারি বা দেওয়ালের অত দূর পর্যন্ত উঠাইতে পারি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে জিনিসটা, আমরাও খুশি হব। কারণ অনেক আকাঙ্ক্ষার নেতা তো, বড় নেতা। আমি আবার ওই যে বলছিলাম যে দুদুভাই হলো যে কক্সবাজারের এমপি বদি ভাই ছিল, মাদক সম্রাট বদি ভাই। আমলিগ তারে সম্মান দেখাইয়ে পরের বার তারে নমিনেশন দিল না। দেখেন কত সুন্দর ফুটফুটে সুন্দর পলিসি, ফুটফুটের বাচ্চা, তার বউরে দিল। বদি খারাপ মানুষ, তার বউরে নমিনেশন দিল। চিন্তা করেন, বউ আর স্বামী আলাদা জিনিস, আলাদা রাজনীতি আমলিগের। তো বিএনপিতেও উনি হচ্ছে চুয়াডাঙ্গার বদি ভাই। চুয়াডাঙ্গা কোথায়? ভারতের গা ঘেঁষে গরুর লেজের সাথে মোটর সাইকেল বাঁধে দিয়ে পার করায়, খ্যাপ মারায়, ফেন্সিডিলের বোতল ওই জ্বালিয়ে সাজিয়ে মাছ মারিয়ে বিভিন্ন কায়দায় কলা গাছের ভেলা টেলা ব্যবহার করে চুয়াডাঙ্গার বদি ভাই, আমাদের দুদু ভাই পেশাব করে বঙ্গোপসাগরে ভাসায় দেবে। এখন আমি ওদিকে আর যাচ্ছি না, আমি যে সে মুখের গন্ধর কথাই বলছিলাম। বিএনপির নেতা স্যারেরা ওই যে আতর মাখে আসা মাতব্বর সাহেবদের মতো যখন আসছিলেন, পাঞ্জাবি পরে সুন্দর ড্রেসে, আমার রিজভি ভাই, ফখরুল ভাই, ঘণ্টি বাদক ঢাকার সম্রাট আব্বাস সাহেব, উনি হচ্ছেন ঢাকার সম্রাট আব্বাস সাহেব। তো আব্বাস সাহেবরা আছেন যারা, ওনাদের মতো মোটা তাজা মানুষ। এখন
গুলোও কি মানে এতটা মিডিয়ার কি বলবো বললে আবার খারাপ শোনা যাবে, উনরা কোথায় কি বলে না বলে সুন্দর কায়দায় তুলে ধরেন। আমি এর আগে একটা আবদার জানাইছিলাম মিডিয়ার কাছে, ওনাদের থেকে দূরে সরে আসেন, আসিয়ে পুরাটা আপনাদের প্রতিটা জেলায় প্রতিনিধি আছে, থানায় আছে, একেবারে সাধারণ মানুষ কি বলছে, একেবারে সাধারণ মানুষ কি বলছে। গতকাল একটা আশ্চর্য জিনিস দেখলাম যে কি নাগরিক সাধারণ নাগরিকের পক্ষে সুশীল সমাজের সাথে বর্তমান সরকার কথা বলছে, কোথায়? ঢাকাতে বসে। তো যত সবকে ঢাকাতে বসেই থাকে, বাংলাদেশে আর কোনো মানুষ নেই। ঢাকায় কত 3 কোটি 3.5 কোটি মানুষ, আর 14 কোটি তো ঢাকার বাইরে। এদের সাথে কি অন্তর্বর্তীকালীন সরকার কথা বলার কোনো প্রয়াস পান না, সুযোগ পান না, বা আদৌ মনেই করেন না এদেরকে মানুষ বলে? যাই হোক, সমস্ত কিছু বিদ্যুৎ বলেন, সিবিডি বলেন, বা যে কোনো কিছু বলেন, গ্যাসের জ্বালানির দাম করেন, ওই ঢাকাতে বসে ওনারা কিছু লোক আছে, এরা কারা? এটা হলো এনজিওর লোক। যেমন শাহবাগে জামাতে ইসলামের ফাঁসির জন্য একেবারে আমি তাজা দৃষ্টান্ত আমার, এনজিওকে বন্টন করে দিয়েছিল, কোন এনজিওর লোক কতজন কবে আসবে লিস্ট করে দিয়েছিল, এবং এই এনজিওগুলোর লোক, গার্মেন্টসগুলোর লোক শাহবাগে নিয়ে হাজির করাইতো, তাদেরকে পয়সা করে দিত। এই যে তথাকথিত নাগরিক সমাজের পক্ষ থেকে সুশীল সমাজ, এরাও তাদেরই নির্বাচিত কোনো এনজিওর লোক, এনজিওর প্রতিনিধিত্ব করে তারা। কিন্তু যারা 5ই আগস্টে, জুলাই এবং 5ই আগস্টের সাথে সম্পৃক্ত ছিল, আড়ালে হোক, সদরে হোক, যার যেখান থেকে হোক, 5ই আগস্টের সাথে ছিল, এই পরিস্থিতির জন্য বিপ্লবে আন্দোলনে ছিল, ঘাম ঝরিয়েছে, সাহস জুগিয়েছে, ছেলেপেলেদেরকে নাস্তা খাইয়ে, পানি খাইয়ে তাদেরকে উৎসাহ দিয়েছেন। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তাদের খুঁজে পাচ্ছে না, তাদের কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করছে না। তারাও তাদের মতো কথাকথিত কিছু লোকের বক্তব্য নিতে চাচ্ছেন, শেষ করতে চাচ্ছেন। আমরা এরকমের চাই না। 14 কোটি মানুষ হলে মিনিমাম 7 কোটি মানুষের সাথে কথা বলে দেখেন, তাও কারা? যারা এই সমাজে, দেশে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিষ্পেষিত, সবচেয়ে অসহায় করে জনগণ ভোটারের নামে কৃতদাসে পরিণত করে রেখেছে। সেই কৃষক, সেই শ্রমিক, সেই ক্ষুদ্র যানবাহন যারা পরিচালনা করে, ক্ষুদ্র ব্যবসা যারা রাস্তার পাশে বসে ছোট ছোট তরকারি বিক্রি করে, ছোট ছোট ভ্যানে করে কাপড় বিক্রি করে বেড়ায়, একেবারে রাস্তার যারা মানুষ, এদেশের মূল শক্তি তারা। এদেশে যারা রেমিটেন্স পাঠায়, তারা কোন ফ্যামিলির, কোন ঘরের ছেলেপেলে? যারা বড় লোকের ছেলেপেলে বিদেশে আসে, তারা এদেশে টাকা পাঠায় না, তারা ওইসব দেশে জমি কিনে বাড়ি তৈরি করতেছে, ওইসব দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, ব্যবসা বাণিজ্য এদেশের টাকা নিয়ে ওই দেশে করছে। কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং যারা এই বৃত্তর ভিতরেই না, সেই সব ছেলেপেলেরাই দেশের বাইরে, একেবারে পথহারা, গৃহহারা, ভূমিহীন, সবচেয়ে নির্যাতিত, নিপতিত পরিবারের ছেলেগুলোই দেশের বাইরে, তারাই দেশে রেমিটেন্স পাঠায়। আপনারা কি তাদের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করেন না? তাদেরকে দেশের জনগণ মনে করেন না? কিন্তু আপনারা যে নেতা তৈরি করে আমাদের কাছে পাঠান, সেই নেতাদের তো ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে উৎসাহ করে দেন, বলেন যে রে ভোট দেন, এর ভোট দেন, এর ভোট দেন, কিন্তু কথা বলার সময় এদের মূল্যায়ন হয় না। তো জনগণের মুখেও কি সেই দুর্গন্ধ, যে গন্ধের জন্য আপনারা যারা ভদ্রলোক, তথাকথিত ভদ্রলোক, সেই জনগণের গায়ের গন্ধে, মুখের গন্ধে আপনারা আসতে চান না? নাকি আপনাদের মুখের গন্ধে জনগণ আপনাদের থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছে, যে ভয় পান আপনারা জনগণের সামনে আসতে? এর একটা সময় সদুত্তর খুঁজতে হবে। আশা করি এই মাতব্বরি পেশাটা যারা করছেন, বিগত দিনে করে আসছেন, এখনও করছেন, এবং এই মাতব্বরি পেশাটা সরকারের ভিতরে থেকেও করার চেষ্টা করছেন, তাদের মুখে কিন্তু অত্যন্ত দুর্গন্ধ। আপনাদের ওয়াইফরা বাসার থেকে যতই আতর, সেন্ট দিয়ে ভালো পোশাক পরিয়ে বাইরে ছেড়ে দিক, বাইরে এসে যখন আপনারা কথা বলেন, এই অশ্রাব্য শব্দ ব্যবহার করেন, ইউনুস চলে গেলে বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা করেন, তাদের সম্বন্ধে দেশের জনগণ জ্ঞাত। আরও পরিষ্কার করে দিচ্ছেন আপনারা নিজেরাই, আপনাদের বক্তব্যগুলো পেশ করে দিয়ে সুন্দর কায়দায়। তো
আমরা এর থেকে রেহাই চাই। জনগণ, আপনাদের এই দুর্গন্ধযুক্ত মাতব্বরদের থেকে আমরা রেহাই চাই। আমরা সাধারণ মানুষের নেতৃত্ব চাই, যারা দাম্ভিকতায়, অর্থে অত্যন্ত ক্ষমতাশালী, প্রভাবশালী হয়ে উঠেছেন এদেশে। সেই প্রভাবশালীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। গণতন্ত্র কি প্রভাবশালীর প্রশ্রয় নয়। গণতন্ত্র একনিষ্ঠ সৎ নেতৃত্বের দ্বারা পরিচালিত হবার কথা। কোনো প্রভাবশালী ব্যক্তি রাজনীতিতে আসলেই সে ওই তার কলকারখানার কর্মচারীদের মতোই মনে করে জনগণকে। সে তার গাড়ির যে ড্রাইভার, হেল্পার, বিভিন্ন তারা কোটিপতিত, সেসব ধন সম্পদে যে কর্মচারী ব্যবহার করে, সারা দেশের জনগণকে সেই কর্মচারীর চোখেই দেখে এরা। এটা কর্মচারীর চোখে, তার দেশের কামলা জোন পরেতের চোখে দেখলে হবে না তো। নাগরিকের ভোটারের যে অধিকার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ একজন নাগরিকের একটি ভোট, সেটা সেই জনগণ বহন করে। তার ভিতরে রাষ্ট্র তাকে সেই ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগের যথাযোগ্য স্থান তৈরি করে দিতে হবে। আর জনগণকে যথাযোগ্য স্থান এবং তার নিজস্ব ব্যক্তিত্ব, স্বকীয়তা এবং তার ভোটের যে ক্ষমতা, সেটার মূল্যায়ন নিজে বুঝতে হবে। তাহলেই রাষ্ট্র গণতন্ত্র হবে এবং আপনি রাষ্ট্রের সঠিক গণতন্ত্রের সুযোগ সুবিধা সম্পন্ন রাষ্ট্রের একজন শক্তিশালী নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আসুন, দুর্গন্ধযুক্ত মাতব্বরদের হাত থেকে আমরা দূরে থাকি, রেহাই পাই। দুর্গন্ধ মাতব্বররা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, মুখ পরিষ্কার করে আমাদের সামনে এসে সামনাসামনি ক্লোজ আপে কথা বলি। এই পরিবেশ সৃষ্টি হোক রাষ্ট্রে। এই পরিবেশ তৈরিতে নাগরিকরা তাদের সঠিক ক্ষমতা রাষ্ট্রকে বোঝাবার চেষ্টা করুক। এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।